আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের যে সাম্প্রতিক ডলার সংকট, এলসি প্রবলেম, সেই সঙ্গে ইম্পোর্টের ক্ষেত্রে যে নানা জটিলতা তৈরি হচ্ছে, সেই সঙ্গে মূল্যস্ফীতির নানা বিষয় নিয়ে। আজ আমাদের সাথে আছেন নাবিল গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা সিওও জনাব অনুপ কুমার সাহা। জনাব অনুপ কুমার সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা একটু শুরুতে আলোচনা করব এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যে বৈশ্বিক সংকট, সেই সংকট তো আমাদের বাংলাদেশকেও প্রভাবিত করছে। আমরা দেখছি যে আমাদের ডলার সংকট চলছে এবং সেই সঙ্গে এলসি খোলার ক্ষেত্রেও ব্যাংকগুলোর আগ্রহ কম এবং ব্যবসায়ীরা অভিযোগ করছেন তারা এলসি খুলতে পারছেন না। এই যে সার্বিক পরিস্থিতি, এটাকে আপনি কিভাবে দেখছেন? ওয়েল, বাংলায় একটা কথা প্রচলিত আছে জি, যে নগরীতে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। জি, ইটস এ গ্লোবাল ক্রাইসিস। জি, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে সারা পৃথিবীতে একটা অস্থিতিশীলতা শুরু হয়েছে। জি, তো বাংলাদেশ তো আর পৃথিবীর বাইরে না। জি, এর এফেক্টটা আমাদের হবে এবং কিছু কিছু হচ্ছে, এটাই স্বাভাবিক। জি, থিং ইজ, আমরা কত দক্ষতার সাথে সিচুয়েশনটা হ্যান্ডেল করি সেটাই হলো বিষয়। জি, যে ফার্স্ট থিং, আপনি গ্লোবাল ক্রাইসিসকে ইগনোর করতে পারবেন না, বাট আপনার এই ধরেন 170 মিলিয়ন জনগণের যে দেশ, এই দেশকে আপনার খাইয়ে পরিয়ে অগ্রগতির দিকে নিতে হবে। জি, আমরা প্রবলেমটাকে ধরে নিচ্ছি হবে, এর ইম্প্যাক্ট আমাদের উপরে কত কম হয় এটার জন্য আমাদেরকে আসলে চেষ্টা করতে হবে। জি, এটাকে ইগনোর করে আমরা থাকতে পারবো না। জি, তো এই ক্রাইসিসে হয়তো আপনি বলবেন যে খাদ্য সংকট, জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি, এগুলি কিন্তু গ্লোবালি দেখবেন যে যুগে যুগে প্রতি যুগে হয়তো দুই একবার করে কিন্তু এরকম সমস্যা আসে। জি, এবং আমরা অ্যাজ এ নেশন, আমরা তো একটু ফাইটার টাইপের নেশন। জি, আমরা কিন্তু অনেক, আমাদের ফ্লেক্সিবিলিটি অনেক হাই। জি, এই জাতি এর আগের প্রবলেমগুলি সলভ করেছে, নিজেদেরকে ওভারকাম করে অগ্রগতির পথে নিয়েছে। আই বিলিভ এবারও আসলে তাই হবে। হয়তো আমাদের জন্য একটু সহনশীলতা রাখতে হবে, কিন্তু ডেফিনেটলি নেশন লাইক বাংলাদেশ, তারা এই ক্রাইসিস অনেক ভালো মতোই উত্তরণ করবে। যে আপনার নিশ্চয়ই মনে আছে যে 2008-9-এর দিকেও কিন্তু বিশ্বজুড়ে একটা সংকট ছিল। ওই সংকট কিন্তু বাংলাদেশকে স্পর্শ করতে পারে নাই। বাংলাদেশ স্পর্শ করেছিল, আপনি এভাবে বলতে পারেন যে তারপরেও দেখবেন বাংলাদেশ কিন্তু সামথিং লাইক 8% রেটে গ্রো করেছে, জিডিপি গ্রো করেছে। হয়তো ওই প্রবলেমটা না হলে হয়তো আরেকটু বেশি গ্রো করতে পারতো। তারপরেও কিন্তু বাংলাদেশ এখন পৃথিবীর পারচেজিং পাওয়ার প্যারিটিতে গেলে 25তম ইকোনমি, $460 বিলিয়ন ইকোনমি। এটা কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছে। সো আমি মনে করি যে গ্লোবাল ক্রাইসিস, এটা ঠিক আছে, এটা আমাদের মাথায় নিতে হচ্ছে। আমরাও জাতি হিসেবে মনে হয় এটা অ্যাডপ্ট করতে পারবো। কিন্তু এবারের সংকটটা একটু ডিফারেন্ট না? এবারে সংকটটা ডিফারেন্ট কারণ আপনার কাছে ইনফরমেশন বেশি। 3 ইয়ার্স ব্যাক, 4 ইয়ার্স ব্যাক বাংলাদেশের রিজার্ভ কত, এটা নিয়ে কেউ চিন্তা করছে? রিজার্ভ নিয়ে রিক্সার মাথা ঘামানোর কিছু ছিল না। এখন ইনফরমেশন ফ্লো যেহেতু অনেক বেশি, মানুষ এখন লাইক শেয়ার কমেন্টের জন্য যেহেতু ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা বলছে, এই জন্যই কিন্তু মনে হচ্ছে আপনার কাছে যে সংকট 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 নিয়ে শুধু একটা কথা বলতে চাই, যে কোনো সংকট আমাদের মতো মানুষের জন্য, সংকট হলে কিন্তু আমরা প্যানিকড হয়ে যাই, তখন সংকটটা আরো বেড়ে যায়। নৌকার ডুববে ডুববে বললে দেখবেন নৌকার মধ্যে সবাই দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করবে, তখন নৌকাটা আরো ইনস্টেবল হয়ে যায়। তো এত বেশি আসলে দৌড়াদৌড়ির কিছু নাই, তো নৌকা নাড়ানোর কিছু নাই। যে এই যে আপনি প্যানিকের কথা বললেন এবং গুজব, এবং একই সঙ্গে যেটা চলে আর কি, যেমন রিসেন্ট কিন্তু এরকম একটা গুজব রটেছে যে ব্যাংকগুলোতে টাকা নাই, টাকা তোলার হিড়িক পড়ে গেছে। আসলে ব্যাংকে টাকা আছে কি নাই এটা তো বলতে পারবে বাংলাদেশ ব্যাংক। জি, তো লেট আস হিয়ার ফ্রম বাংলাদেশ ব্যাংক ফার্স্ট। আমি যদি ব্যাংকে গিয়ে এখন বলি টাকা দেন টাকা দেন, এখন আমার চিল কান নিয়ে গেছে, এর জন্য চিলের পিছনে দৌড়ালে হবে না। আসলে কি বাংলাদেশে তো বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক বলেছে 1,59,000 কোটি টাকা তার লস এখন পর্যন্ত নগদ। তাহলে সংকটটা কোথায়? সবাই যদি সংকটের জন্য একটা ব্যাংকে গিয়ে যদি সবাই একদিনে টাকা চায়, তাহলে কিন্তু মনে হবে যে টাকা দিতে পারবে না, তখন আবার মনে হয় তো ব্যাংক মনে হয় দৌলিয়া হয়ে গেল। তো আমাদের নিজেদেরকে কিন্তু একটু রেশনাল আচরণ করতে হবে। মাঝখানে এরকম একটি গুজব রটলো যে ব্যাংকগুলো এলসি খুলছে না, কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বলছে যে না, এলসি চলছে। হয়তো আমদানি একটু নিরুৎসাহিত করার কারণে এলসি খোলার পরিমাণ কমেছে, কিন্তু একেবারে তো বন্ধ হয়নি। ওয়ান্স এগেইন আপনি ঠিক কথাটাই বলেছেন।
যে আমরা যখন গ্লোবাল ক্রাইসিসটাকে অ্যাসিউম করলাম তখন কিন্তু আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকরা রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে কিন্তু সতর্কতা দেওয়া হলো যে লেট আস বি ভেরি কনসিয়াস, আমরা রেশনাল হই। আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু একটা আমাদেরকে ভয়ও দেখালেন যে না হলে আমরা সংকট ঠিক মতো মোকাবেলা না করতে পারলে দুর্ভিক্ষ হবে। এটা কি আমাদের ওয়ার্নিং দিলেন। বাংলাদেশের নীতি নির্ধারক যারা তখন কিন্তু বাংলাদেশের যেহেতু আমরা একটা ট্রেড ডেফিসিট কান্ট্রি, আমাদের রপ্তানির চেয়ে আমদানি বেশি, তখন কিন্তু বাংলাদেশ সরকারকে অ্যাজ গাইডার অফ দ্য ইকোনমি তাদের কিছু পদক্ষেপ নিতে হয়েছে। তারা কিছু লাক্সারি পণ্যের আমদানি বন্ধ করেছে, কিছু পণ্যের আমদানিতে একটু নিরুৎসাহিত করেছে, কিছু ডেফার করেছে। তো কিছু ক্ষেত্রে শতভাগ এলসি মার্জিন, এটা তো হ্যাঁ শতভাগ হতে পারে। কোন এক সময় সরকার যদি মনে করে যে না শতভাগটা 50% করা উচিত, 50 পড়বে। যখন আবার এর আগে আপনার মনে আছে যে খাদ্য পণ্য আমদানিতে 0 মার্জিনেও এলসি হয়েছে। তো এটা নীতি নির্ধারকরা তারা তো বসে আছে, আমাদের এইগুলি সব বুঝছে, তারা হয়তো সময় মতো ব্যবস্থা নিবে। এটাতে আমাদের অনেক প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকার এই যে ডলার সংকট কাটাতে গিয়ে আমদানি নিরুৎসাহিত করার যে উদ্যোগটা নিয়েছে এবং সেজন্য যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এগুলো সঠিক আছে? আমার তো মনে হয় যে আপনি বা আমি সরকার থাকলে কি করতাম এইভাবে একটু চিন্তা করেন। নাম্বার 1, আমরা ট্রেড ডেফিসিট কান্ট্রি, এটা আপনি জানেন। আমাদের যেহেতু গ্রোয়িং ইকোনমি ছিল, আমাদের কনজাম্পশন প্যাটার্ন কিন্তু অনেক হাই ছিল। আফটার করোনা যেহেতু আমরা ঘরে বন্দি ছিলাম, আপনি দেখবেন যে মানুষের বিদেশ যাওয়ার পরিমাণ অনেক বেড়ে গেছে। 2 বছরে বিদেশে কেউ লেখাপড়া করতে যায় নাই, বাচ্চারা লেখাপড়া করতে যাচ্ছে তার জন্য ডলার লাগছে, চিকিৎসার জন্য যাচ্ছে এটার জন্য ডলার লাগছে। করোনার পরে কিন্তু ডলারের অনেক বেশি প্রয়োজন দেখা দিল। অ্যাট দ্য সেম টাইম আপনি তো জানেন যে বড় বড় এলসি যেগুলি ফুড কমোডিটি এলসি হয়, এগুলি অফশোর ব্যাংকিং এর মাধ্যমে হয়, অর্থাৎ প্রোডাক্ট আসে 6 মাস পরে পেমেন্ট দিতে হয়। তো করোনা যদি 2021-এ যদি করোনার এফেক্টটা শেষ হয় আমি চিন্তা করি, তখনও যে পণ্যগুলি আমদানি করেছি আমরা, এটা কিন্তু এই জুলাই 2022-তে আমরা কিন্তু পেমেন্ট দেওয়া শুরু করেছি। সো একবারে কিন্তু ডলারের একটা ধাক্কা আমাদের ইকোনমিতে পড়েছে। তো তখন তো যারা ডলার বাজার মনিটর করেন তাদের তো কিছু পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ অনুযায়ী আমার ধারণা এটা। তবে অ্যাজ এ নেশন আমরা যদি এখন লাক্সারি পণ্যের কথা যদি আপাতত একটু 6 মান্থস 12 মান্থস যদি একটু ভুলে যাই, তাহলে মনে হয় যে আমাদের চিন্তার কোনো কারণ নাই। এনবিআর কিন্তু রিসেন্ট আরেকটি উদ্যোগ নিচ্ছে যে আরও 350 পণ্যের তালিকা তারা করছে যে এগুলোকে ইম্পোর্ট নিরুৎসাহিত করা যায় কিনা। এর আগে তো 135টা পণ্যের তালিকা করেছে। অনেক পণ্যই আছে যেটা হলে ভালো, কিন্তু এটা ছাড়াও আমাদের জীবনযাপন অনেক সুন্দর চলে, এটা তো অসুবিধা নাই। আমাদের যদি দেখেন আমাদের সবচেয়ে বড় খরচটা কোথায়? ফুডে। আমরা যা ফুড কনজিউম করি এর মোস্টলি হলো বেশি 36 মিলিয়ন মেট্রিক টন, 3,60,00,000 টনের মতো চাল। মোরাললেস আমরা ধরেন মার্জিনালি সারপ্লাস অথবা মার্জিনালি ডেফিসিট আমরা চালে, এটা আমাদের টেনশন নেই। আমরা 5 to 6 মিলিয়ন মেট্রিক টন আমরা গম কনজিউম করি, এটা আমরা আমদানি নির্ভর। এটা হয়তো আমাদের 4-5 মিলিয়ন টন আমদানি করতে হয়। তেল আমাদের আমদানি করতে হয়, ডাল আমদানি করতে হয়। তাহলে মেজর প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের চাল যেটা সেটা আমাদের দেশে আছে। এটা স্থানীয় বাজার ব্যবস্থাপনায় হয়তো এর দাম কত হবে, এর এখানে ইনফ্লেশন কত হবে সেটা হয়তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু গ্লোবাল ইকোনমিতে যে প্রোডাক্টগুলি আমাদের যেগুলির উপর আমরা নির্ভরশীল, সেই প্রোডাক্টগুলিও কিন্তু আমাদের হয়তো একটু রেশনালি খরচ করার মতো সুযোগ আছে। আবার এটাও সত্যি আমাদের অনেক ভয় পাওয়ার কারণ নাই। কেন? যে দেশগুলি প্রডিউসিং কান্ট্রি, সারপ্লাস কান্ট্রি যারা, তারা প্রডিউস করে কি করবে? কোথাও না কোথাও তো বিক্রি করতে হবে। আমরা তো ক্রেতা না কিনলে তো কি হবে? তাকে তো বিক্রি করতে হবে, সে তো আর বছরের পর বছর স্টোর করবে না। আমরা এই ব্যাপারে আপনার আরও আলোচনা শুনবো, তবে তার আগে নিচ্ছি একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন নাবিল গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা সিওও জনাব অনুপ কুমার সাহা। আমরা আলোচনার যে জায়গাটিতে ছিলাম, আপনি বলছিলেন যে সমস্ত দেশ খাদ্য উৎপাদন করে তাদেরকে তো বিক্রি করতে হবে, সো তারা বিক্রি না করে কই যাবে? কিন্তু কথা হচ্ছে যারা কিনবে
তারা আসলে ডলার পাবে কোথায়? ডলারও তো একটা ক্রাইসিস, কিংবা ডলারের উচ্চ মূল্য, তাহলে সেক্ষেত্রে কি হবে? আসলে আপনি ডলারের ক্রাইসিসটা বলছেন কিসের উপর বেস করে? বিকজ ইউ হ্যাড $48 বিলিয়ন রিজার্ভ। জি। তো সেখান থেকে কমে গেছে, মানে আপনি ভাবছেন যে আপনার ডলার সংকট হয়ে গেছে। জি। 48 বিলিয়ন তো আসলে অনেক ভালো একটা, তাই না? জি। 22 বিলিয়ন ডলারও তো একসময় ছিল, 16 বিলিয়ন ডলারও তো আমাদের জি রিজার্ভ ছিল, তখন তো আমরা এত কথা বলিনি। জি। আমাদের এটা এখন এত কথা হয়তো সতর্ক হলেই চলে। জি। খাদ্য কিনতে যে পরিমাণ ডলার লাগে আপনি হিসাব করেন না, 5 মিলিয়ন হুইট আনতে কত টাকা লাগে? অনেক বেশি টাকা না? জি। এটা তো আমাদের ডলারের তুলনা, মানে রিজার্ভের তুলনায় কিছুই না। এবং রিসেন্ট কিন্তু কৃষিমন্ত্রীও বলছেন যে খাদ্যপণ্য এবং সার আমদানি করতে যে ডলারের প্রয়োজন সেটা গভর্নমেন্ট, একটা জনবান্ধব সরকার অবশ্যই তো এই খাদ্য পণ্য, এগ্রি ইনপুট, এই ব্যাপারে তো অবশ্যই নজর দিবে। তো এটা নিয়ে অনেক ওরিড হওয়ার কিছু আছে আমার মনে হয় না। আমাদের শুধু আমাদের থিঙ্ক প্রসেসে, আমাদের চিন্তাধারায়, ব্যবহারে এবং কনজামশনে আমরা যদি একটু রেশনাল হই, তাহলে কিন্তু এটা অনেক বড় কোনো চিন্তার বিষয় হবে না। জি। পরশুদিনও কিন্তু জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির যারা আবাসিক প্রতিনিধি বাংলাদেশে আছেন তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশে খাদ্য সংকট কিংবা দুর্ভিক্ষ হবে না। আসলে দুর্ভিক্ষের কথাটা কেন এসছে আপনি একটু চিন্তা করে দেখেন। হয়তো আমাদের প্রাইম মিনিস্টার বলছেন যে আমাদের সতর্ক হতে হবে, না হলে দুর্ভিক্ষ হতে পারে। জি। তো ইফ ইউ রিমেম্বার অ্যাট ইউর চাইল্ডহুড, অনেকের ফাদারে কিন্তু বলতে শুনেছেন যে এই ঠিকমতো লেখাপড়া করো, না হলে রিক্সা চালায় খেতে হবে। জি। আমাদের বাবারাও বলেছে। ডাজ ইট মিন যে আপনার ফাদার আপনাকে রিক্সা চালাতে বাধ্য করেছে? নো, এটা আপনাকে সর্বোচ্চ সতর্ক করার জন্য, কনসিকুয়েন্সটা বোঝানোর জন্য তারা একটা এক্সট্রিম একটা কথা বলেছে। জি। তো এটা তো বিং গার্ডিয়ান অফ দ্য নেশন, প্রাইম মিনিস্টার আমাদের সতর্ক করার জন্য বলতেই পারে যে দেখেন আপনাদেরকে সংযত হতে হবে, যেহেতু তিনি আমাদের অভিভাবক। উনি বলছেন যে এখন দেখেন কত বুদ্ধিমত্তার সাথে বলেছেন হতে হবে। হ্যাঁ, একটা জমিও খালি রাখা যাবে না, কৃষি জমিতে প্রত্যেকটা জমিতে চাষ করতে হবে। আসলে তো যদি নিজেদের খাবার যদি নিজেরা আমরা চাল তো আমরা নিজেরা প্রডিউস করি, এত দুর্ভিক্ষ নিয়ে এত চিন্তা করার কিছু নাই। জি। হবে না। আমারও মনে হয় যে ওনারা ঠিকই বলেছেন, এত টেনশনে কিছু নাই যদি আমরা রেশনাল আচরণ করি। জি। এবং সম্প্রতি কিন্তু প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন বাড়াতে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। হ্যাঁ, আমাদের যারা এগ্রিকালচার সেক্টরে কাজ করছেন তারা কিন্তু একারেজ বাড়ানো, অ্যাট দ্য সেম ইল্ড বাড়ানো, একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে কি করে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে কি করে বেশি বেশি উৎপাদন করা যায়, এ ব্যাপারে কিন্তু সবাই এখন সচেষ্ট হয়েছে। এবং এই বছর দেখবেন আপনি আরও বেশি প্রোডাকশন হবে আমাদের। আর ওয়েদার তো এই সিজনে আমাদের ফেভারে ছিল, যদি ওয়েদার ডিসফেভারে না যায় এই নেশন ফুড নিয়ে কোনো সমস্যায় পড়বে না। জি। আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনি যেহেতু ফুড বিজনেসের সঙ্গে এবং ইম্পোর্টের সঙ্গে আপনি যেহেতু জড়িত, একটু জানতে চাই এবার যে হ্যাঁ ঠিক আছে যে বৈশ্বিক কারণে জিনিসপত্রের দামটা একটু বেশি, যেহেতু ইম্পোর্ট করে আনতে হচ্ছে, কিন্তু পাশাপাশি বাংলাদেশে তো তার চেয়েও একটু বেশি প্রবণতা দেখা যায়, এইটা আসলে কেন? এটা আপনি ঠিকই বলেছেন। আপনি যদি মনে করেন কয়েক বছর আগে, 2-3 বছর আগে হঠাৎ একদিনে লবণের দাম 200 টাকা কেজি হয়ে গেল। জি। বাজারে লবণ পাওয়া গেল না, মারামারি, লবণ নিয়ে যুদ্ধ, মিছিল, এটা আসলে একটা হুজুগের অবস্থা। জি। আমরা কি হয়, যখন কোনো পণ্যের দাম বেড়ে যায়, জি, অ্যাজ এ রেশনাল কনজিউমার আমার কি করা উচিত? ওই পণ্যটার কনজামশন যদি সম্ভব হয় কমানো উচিত। আমরা কি করি, যখন কোনো প্রোডাক্টের দাম বাড়ে তখন আমার 2টা লাগে তো লাগে, আমি ড্রাইভারকে দিয়ে আরও 2টা কিনাই নি, আরও 4টা রাখি আমার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য ব্যাকআপ হিসেবে। দরকার নাই তো। জি। প্রত্যেক দিন দোকানের একটা সাপ্লাইয়ের একটা মাত্রা আছে, আপনি যদি এর চেয়ে বেশি সবাই কিনতে যাই তাহলে সে দোকানদার তো সুযোগ নিবেই, কারণ সে দাম বাড়ালে আপনি কিনবেন। দরকারটা কি? আমাদের এই প্যানিক না হওয়াটা, এটা মনে হয় আমাদের অভ্যাস করতে হবে। একটা কিছু দাম বেড়ে গেছে, আমরা কেন যেন কেনার জন্য পাগল হয়ে যাই। আসলে তো রেশনালি ওটা আমাদের কম কেনা উচিত। জি। পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমরা কিনে সবাই বিছানার নিচে স্টক করি, দাম আরো বেড়ে যায়, পরের দিন আরো কেনার চেষ্টা করি, আরো বেড়ে যায়। পেঁয়াজগুলি বিছানার নিচে রেখে নষ্ট হয়, আবার আমরা পরে বাজারে কিনতে যাই, তখন আবার দাম বেশি হয়। তো আমাদের এই জায়গাটা যাওয়ার দরকারটা কি? তাহলে আমরা কিভাবে কম দামে জিনিসটা কিনবো এই সিচুয়েশনে? কম দামে কিনবো আপনি এইভাবে বলতে পারেন যে যৌক্তিক মূল্যে কিনবো। জি। যৌক্তিক মূল্যে কিনতে গেলে যৌক্তিক আচরণটাও দরকার আছে। এট দ্য সেম টাইম বাজার ব্যবস্থাপনা, এটা যেহেতু এগ্রিকালচারাল প্রোডাক্ট, সিজনাল প্রোডাক্ট। জি। বাংলাদেশের 2টা সিজনেই মেইনলি ধান উৎপন্ন হয়, একটা সিজনে গম উৎপন্ন হয়। এই প্রোডাক্টগুলি, সিজনাল প্রোডাক্টগুলির বাজার ব্যবস্থাপনা, কোথায় কতটুকু মজুদ হবে, কোথায়
কে কিভাবে দাম নির্ধারণ করবে, কার কাছে স্টকটা কিভাবে থাকবে, এটার ব্যাপারে কিন্তু কাজ হচ্ছে। আপনি জেনে খুশি হবেন বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন এখন অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে এই বিষয়গুলিতে। মাঠ প্রশাসন, বিভিন্ন প্রশাসন কিন্তু এখন এই স্টক মনিটরিং অ্যান্ড আদার্সে কাজ করছে। আবার এটাও সত্যি যে ফার্মারকেও তো দাম পেতে হবে, না হলে সে উৎপাদন করবে না। তো একটা যৌক্তিক মূল্য ফার্মারও পাবে, কনজিউমারও একটা রেশনাল মূল্যে পাবে যদি আমরা সবাই মানে এটা কনজিউমার, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে যদি রেশনাল আমরা একটা আচরণ করি, আমাদের এত প্যানিকড হওয়ার কোনো কারণ নাই। আর কেউ যদি কোনো কিছুর দাম বেশি চায়, আমরা পারলে একটু কিনবো না, পরে কিনবো। জি, আমার মানে শেষ প্রশ্ন সেটি হচ্ছে, এই যে আমরা যে আমদানি নির্ভর যে আমরা কান্ট্রি, কিন্তু অনেক কৃষি পণ্য আছে যেগুলো আমরা এখনো আমদানি নির্ভরশীল, আমরা 50 বছরেও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। সেগুলো আমরা আসলে কিভাবে, মানে আমদানি নির্ভরতা আমরা আসলে কিভাবে কাটাতে পারি, আমরা কিভাবে স্বনির্ভর হতে পারি? আমার একটু দ্বিমত করি। আপনার সবকিছুতে স্বনির্ভর হওয়ার দরকার নাই তো। জি, আপনি পৃথিবীতে আপনার রিসোর্স কিন্তু সীমিত, অভাব হলো আনলিমিটেড। জি, অ্যাজ এ নেশন আপনার সবকিছু তো আপনি স্বনির্ভর হতে পারবো না, করা উচিত হবে না। জি, আপনি শার্ট পরেন, তাই বলে আপনি টেইলার্স নিজে দিবেন? আপনার চুল কাটাতে হয়, এই জন্য কি সেলুন আপনি নিজে দিবেন? দরকার নাই তো। জি, আমরা যেগুলিতে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, জি, আমরা শুধু সেগুলি প্রডিউস করব। জি, কতগুলি দেখা গেল আমাদের জলবায়ু, আমাদের মাটি অনুযায়ী, যেমন গম, আমাদের দেশে গমের প্রোডাকশনটার ইল্ড একারেজ কম। আমরা যদি মনে করি আমরা গম পুরোটাই আমরা 6 মিলিয়ন 7 মিলিয়ন গম আমরা নিজেরা প্রোডাকশন করব, তাহলে তো এর অপরচুনিটি কস্ট অনেক হাই। আপনি আরেকটা প্রোডাক্ট করতে পারবেন না। আপনার ল্যান্ড সীমিত, আপনার লোকবল সীমিত। তো আপনি সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দরকার নেই। আপনার বেসিক যে জিনিসগুলি আছে সেগুলিতে স্বয়ংসম্পূর্ণতার দিকে আমরা অনেক আছি। আমরা ধরেন প্রোটিনের জন্য মিল্ক, ডিম, মিট, এগুলি আমাদের মোটামুটি একটা ব্যাকআপ আছে, রাইসের ব্যাকআপটা আছে, এগুলিতে আমরা স্বয়ংসম্পূর্ণ থাকি। কিছু জিনিস আমাদের ইম্পোর্ট, তেল, এখন আপনি যদি মনে করেন যে সয়াবিন চাষ করে বাংলাদেশে সয়াবিনে স্বয়ংসম্পূর্ণ করবেন, এটা মনে হয় না লজিক্যাল হবে। ঠিক আছে, সময় তো মানুষ সরিষার তেল দিয়ে, তখন আপনার কনজাম্পশন কম ছিল। আপনি দেখা যাবে যে নিজের দেশে প্রোডাকশন করলে আপনার যে খরচ হচ্ছে তার চেয়ে কম দামে আপনি কিনে আনতে পারছেন, বিকজ ওখানে ম্যাস লেভেলে প্রোডাকশন হচ্ছে, ওখানে প্রোডাকশন কস্ট কম। আপনি কেন ওইটাকে নিজে প্রোডাকশন করে খরচ বাড়াবেন? এটা মনে হয় যে কোনো দেশই এটা করা উচিত না। যার যেটাতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে তার শুধু সেখানে মনোনিয়োগ করা উচিত, যে যদি লাগে সেটা সে এক্সপোর্ট করবে, এত বেশি প্রোডাকশন করবে। আর কিছু জিনিস সেটা সে ইম্পোর্ট করতে পারে না, কিন্তু অনেক কৃষি পণ্য তো আমরা উৎপাদন করতে পারি, কিন্তু আপনার ল্যান্ড তো লিমিটেড। আপনি যদি উৎপাদন করেন তাহলে তো অ্যাট দ্য কস্ট অফ সাম আদার প্রোডাক্ট। আপনি তো ইউ ক্যানট এফোর্ড টু লুজ রাইস। ধান উৎপাদন তো আপনার কম করলে আপনি এটা এফোর্ড করতে পারবেন না। এত বড় জনগোষ্ঠীকে আপনি চাল ইম্পোর্ট করে এনে খাওয়াতে পারবেন না। আর আপনি যখন ইম্পোর্ট নির্ভর হবেন, আমরা পৃথিবীর 4th রাইস ইটার কান্ট্রি, আমরা 36 মিলিয়ন টন আমরা রাইস কনজিউম করি, এটা কিন্তু অনেক। তো চায়না লার্জেস্ট প্রোডিউসিং কান্ট্রি, তারা তো ওইভাবে এক্সপোর্ট করে না, তারা নিজেদের জন্য বানায়। তো বেসিক জিনিস যেটা, সেটা প্রোডাকশনে নজর দেওয়াটা এটা ঠিক আছে। সব পণ্যটা, মানে আমি পার্সোনালি মনে করি যে সব পণ্য আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে, এটা আপাতত না হয় একটু পরিহার করি। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।